আজ আমি তোমাদের রাসায়নিক গতিবিদ্যা পড়াবো। ঠিক আছে? রাসায়নিক গতিবিদ্যাটা হচ্ছে, তোমরা ক্লাস 11-এ তাপগতিবিদ্যা পড়েছো তো? তাপগতিবিদ্যাতে কি পড়েছো না, ডেল্টা জি বা মুক্ত শক্তির মান যখন নেগেটিভ, তখন একটা রাসায়নিক বিক্রিয়া স্বাভাবিকভাবে হয়। ঠিক আছে? মানে সম্মুখ বিক্রিয়াটা হয়। কিন্তু আমরা তাপগতিবিদ্যা থেকে কিন্তু জানতে পারি না যে একটা রাসায়নিক বিক্রিয়া, যে কোনো রাসায়নিক বিক্রিয়া আমরা তাপগতিবিদ্যা থেকে কী জানতে পারছি না, আমাদের বিকারক পদার্থগুলো এই কী, আর তার থেকে কী বিক্রিয়াজাত পদার্থ হবে। রিঅ্যাক্ট্যান্ট মানে বিকারক পদার্থ থেকে একটা এই বিক্রিয়াজাত পদার্থ মানে প্রোডাক্ট আর থেকে পি হবে, এইটুকু মানে হবে কি হবে না সেটা আমরা তাপগতিবিদ্যা থেকে জানতে পারছি। ঠিক আছে? মানে ডেল্টা জি এর মানটা যদি নেগেটিভ হয় তখন আমরা একটা রাসায়নিক বিক্রিয়া হবে, সম্মুখ বিক্রিয়াটা হবে। এবারে এখন আমরা যেটা পড়ব ক্লাস 12-এ সেটা হচ্ছে যে রাসায়নিক গতিবিদ্যা। রাসায়নিক গতিবিদ্যাটা কি? রাসায়নিক গতিবিদ্যাতে আমরা জানবো যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কতটা দ্রুত হতে পারে, মানে তার হারটা কীরকম হবে, বা একটা রাসায়নিক বিক্রিয়ার মানে সরাসরি একটা স্টেপে হয় না অনেকগুলো স্টেপে হয়, মানে রাসায়নিক বিক্রিয়াটার ক্রিয়া কৌশলটা কি, মানে মেকানিজমটা কি, সেটা আমরা রাসায়নিক গতিবিদ্যা থেকে জানতে পারবো। তাছাড়া কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হারটাকে কোন কোন প্রভাবক প্রভাবিত করে, কি হলে রাসায়নিক কোনো একটা রাসায়নিক বিক্রিয়া দ্রুত হবে বা হবে না, এরকম জানতে পারি। সেটা হচ্ছে আমরা এখন সেটা নিয়ে আলোচনা করব। এবারে আমাদের কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো খুব দ্রুত হয়। ঠিক আছে? যেমন ধরো প্রশমন বিক্রিয়া, অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ায় খুব দ্রুত বিক্রিয়া কি, ধরো সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে HCl এর বিক্রিয়া হচ্ছে, হয়ে কি হবে, লবণ আর জল। এটা খুব দ্রুত বিক্রিয়া। এই বিক্রিয়াটা কি হারে হচ্ছে আমরা বুঝতে পারবো না। হার মানে হচ্ছে কি না, তার গাঢ়ত্বটার কি, এইটুকুনি সময়ের মধ্যে তার গাঢ়ত্বর কি চেঞ্জ হচ্ছে আমরা কি করে বুঝবো? এত সেকেন্ডের ফ্র্যাকশানে বিক্রিয়াটা হয়ে যাচ্ছে, যেই আমি অ্যাসিডের সঙ্গে ক্ষার দিলাম সঙ্গে সঙ্গে বিক্রিয়াটা হয়ে যাচ্ছে। এবার আমরা সেটা, সুতরাং বিক্রিয়ার হারটা আমরা প্রশমন বিক্রিয়া বা এই সমস্ত বিক্রিয়াতে মাপতে পারি না। এটা খুব দ্রুত গতির বিক্রিয়া। ঠিক আছে? আর কিছু বিক্রিয়া আছে যেগুলো আবার ভীষণ আস্তে, যেমন ধরো মরচে, সেটা আবার এত 2-3 দিন ধরে বা 4-5 দিন ধরে একটা মরচে পড়ে লোহার সঙ্গে, তোমরা আগে পড়েছো লোহার সঙ্গে জলীয় বাষ্প আর অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতিতে মরচে পড়ে। এটা আবার এত ধীরে হয় যে এটারও আমরা কোনো হারটা, রাসায়নিক বিক্রিয়াটা কি কতটা দ্রুত হচ্ছে বা কিভাবে হচ্ছে সেটা আমরা বার করতে পারি না। খুব দ্রুততেও বার করতে পারবো না, যেটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, বা ধরো এমনি ধরো যেগুলো অধক্ষেপ বিক্রিয়া, মানে সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে সিলভার নাইট্রেট দিলে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট হয়। তোমরা দেখেছো, এই বিক্রিয়াটা তোমরা প্র্যাকটিক্যালে করেছো। সিলভার ক্লোরাইডের অধক্ষেপ হয় আর সোডিয়াম নাইট্রেট হয়। এই বিক্রিয়াটাও ভীষণ দ্রুত, তোমরা দেখেছো যেই সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যেই সিলভার নাইট্রেট দিলে সঙ্গে সঙ্গে সাদা হয়ে গেল। এবার এইটারও আমরা হারটা মাপতে পারি না। কিন্তু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে পরিমাপযোগ্য, যার হারটা আমরা মাপতে পারি, মানে কতটা দ্রুত হচ্ছে, কিভাবে হচ্ছে সেগুলো আমরা মাপতে পারি। যেমন ধরো N2O5 থেকে 4NO2 প্লাস O2 হয়। এই বিক্রিয়াটার গতিবেগটা বা হারটা আমরা মাপতে পারি। বা ধরো 2HI থেকে, মানে হাইড্রোআয়োডিক অ্যাসিড থেকে হাইড্রোজেন আর আয়োডিন হচ্ছে। বা ধরো C2H4 মানে ইথিলিনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়ায় C2H6 ইথেন হচ্ছে। বা অ্যাসিডের সঙ্গে, অ্যাসিটিক অ্যাসিড এর সঙ্গে ইথাইল অ্যালকোহল বিক্রিয়ায় এস্টার হচ্ছে CH3CO, C2H5 আর জল। এই বিক্রিয়ারগুলো হার আমরা মাপতে পারি। এবারে হার মানে কি? হার মানে হচ্ছে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া কি হয়, যখন একটা রাসায়নিক বিক্রিয়া রিঅ্যাক্ট্যান্ট মানে বিকারক, তার থেকে বিকারক থেকে বিক্রিয়াজাত পদার্থ মানে প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটা যখন চলছে তখন কি হচ্ছে, যখন প্রথমে একদম যখন জিরো টাইম বিক্রিয়াটা শুরু হবে, তখন বিক্রিয়াটার বিকারক পদার্থটা সবচেয়ে বেশি থাকে, তাই তো?
তাহলে বিকারক পদার্থের গাঢ়ত্বটা সবচেয়ে বেশি থাকে যখন 0 টাইমে। এবার আস্তে আস্তে যত সময় যায় বিকারক পদার্থের গাঢ়ত্বটা ক্রমশ সময় টি, গাঢ়ত্বটা যখন 0 টাইম ছিল তখন গাঢ়ত্বটা ম্যাক্সিমাম ছিল এরকম ধরো। এবারে যত টাইম যাচ্ছে এদিকে তত গাঢ়ত্বটা ক্রমশ কমছে, কেমন? আর যদি বিক্রিয়াজাত পদার্থ ধরি, এটা বিকারক পদার্থের সাপেক্ষে। যদি বিক্রিয়াজাত পদার্থ ধরি তাহলে 0 টাইমে বিক্রিয়াজাত পদার্থ একদম ছিল না, কোনো প্রোডাক্ট তখন তৈরি হয়নি যখন 0। আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত প্রোডাক্ট তৈরি হচ্ছে, বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে তত। তাহলে 0 টাইমে ছিল না, আস্তে আস্তে বাড়ছে, এরকমভাবে বাড়তে বাড়তে এরকম পৌঁছচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে বাড়ছে, একটা কমছে একটা বাড়ছে। বিকারক পদার্থের সাপেক্ষে কমছে বিক্রিয়ার গাঢ়ত্ব, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে বাড়ছে। এবারে দেখো তাহলে এভাবে আমি আঁকাটা বিচ্ছিরি হয়ে গেছে, আমি আরেকবার ফ্রেশ করে আঁকছি। এটা হচ্ছে T1 টাইম, এটা হচ্ছে ধরো T2 টাইম। এবার T1 টাইমে আমার প্রোডাক্টটা P1, ঠিক আছে? আর T2 টাইমে এরম হচ্ছে, এইটুকু হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। এই পুরোটা হচ্ছে আমার এখানে, এই পুরোটা হচ্ছে আমার R1, মানে এতটা ছিল তো। এই T1 টাইমে বিকারক পদার্থ এখানে ছিল তো, আর বিক্রিয়াজাত পদার্থ এখানে ছিল T2 টাইমে, ঠিক আছে? আর প্রোডাক্ট যেটা সেটা এখানে যখন প্রোডাক্ট তৈরি, এই যে প্রোডাক্ট তৈরি হচ্ছে এইটুকু হচ্ছে আমার প্রোডাক্ট P1, আর এখানে হচ্ছে P2, ঠিক আছে? তাহলে গড় এখন দুরকমভাবে একটা রাসায়নিক বিক্রিয়ার হার আমরা মাপতে পারি। একটা হচ্ছে বিকারকের সাপেক্ষে, আর একটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে। যদি একটা দুরকমভাবে মাপতে পারি, একটা হচ্ছে গড় বিক্রিয়া হার, সেটা কি না কোনো একটা নির্দিষ্ট টাইমে এতটা বিকারক পদার্থ ছিল, T2 টাইমে গিয়ে এতটা বিকারক পদার্থ হলো, T2 এখানে ছিল, T2 টাইমে গিয়ে এতটা বিকারক পদার্থ হলো, তাহলে গাঢ়ত্ব যতটা কমলো আর সে T2 - T1 করে যেটা হলো সেটা হচ্ছে আমার বিক্রিয়া হার। তাহলে বিকারকের সাপেক্ষে যদি ধরি আমি, তাহলে DR মানে ডি মানে হচ্ছে যেটা পরিবর্তন হলো, ডেল্টা থেকে ডি বলা হয়, বাই ডিটি মানে টি সময়ে বিকারকের পরিমাণ যেটা চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে, যতটা বিকারক কমে যাচ্ছে বলে এখানে, মানে এখানে এই মানটা ধরো, এটা যদি R2 হয়, এটা যদি R1 হয়, তাহলে R2টা R1-এর থেকে কম, তো কমে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? R2 এর মান R1-এর থেকে কম, সুতরাং এটা নেগেটিভ, R2 - R1 নেগেটিভ। সেজন্য বিকারকের সাপেক্ষে যখন আমরা বিক্রিয়া হার দেখব সেটা নেগেটিভ হবে। সেটা কিসের উপরে এটাই হচ্ছে আমার বিকারক মানে বিক্রিয়া হারটা, সেটা কি না R2 - R1 ডিভাইডেড বাই T2 - T1 বিকারকের সাপেক্ষে, কেমন? তার মানে এটাকে আমরা বলতে গড়টা কি দাঁড়াচ্ছে আমার না, এটাকে যদি R2 - R1-কে যদি আমি ডেল্টা আর বলি, ডেল্টা আর বাই ডেল্টা টি, ঠিক আছে? কিন্তু নেগেটিভ, এটার মান হবে নেগেটিভ, ওকে? আর যদি বিক্রিয়াজাত পদার্থ মানে সাপেক্ষে ধরি, ডিপি বাই ডিটি, মানে বিক্রিয়াজাত পদার্থ কি হচ্ছে, যত সময় যাচ্ছে তত বাড়ছে, তাহলে P2 - P1 বেশি, P2-র মানটা P1-এর থেকে বেশি, তাহলে ডিপি পজিটিভ। আর টি সময় ডিপি বাই ডিটি, তাহলে এখানে কি হচ্ছে P2 - P1 ডিভাইডেড বাই ডিটি, মানে ডেল্টা পি বাই ডেল্টা টি। ডেল্টা টি মানে হচ্ছে টি সময়ের পরিবর্তনে, ডেল্টা পি মানে হচ্ছে যতটা প্রোডাক্ট যতটা বাড়লো সেটার মানটা এখানে কিন্তু পজিটিভ। এখানে যেমন নেগেটিভ, রিয়াক্ট্যান্টের সাপেক্ষে মানে বিকারকের সাপেক্ষে বিক্রিয়া হারটা নেগেটিভ হয়, বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে গড় বিক্রিয়া হারটা পজিটিভ হয়, ঠিক আছে? এবার এটা হচ্ছে গড় বিক্রিয়া হার। আরেক রকমভাবে বিক্রিয়া হার দেখো, আচ্ছা, তার আগে বলি আরেকটা হয় তাৎক্ষণিক বিক্রিয়া হার।
তাৎক্ষণিক বিক্রিয়া হারটা কি না, ধরো এখানে আমি কি দেখছি, এতটা সময়ের পার্থক্যতে কতটা গাঢ়ত্ব চেঞ্জ হচ্ছে সেটা দেখছি, T2 - T1 অনেকটা সময়। কিন্তু আমি যদি সেটা না করি, ধরো কোনো একটা বিশেষ মুহূর্তে, ধরো বিক্রিয়াটা শুরু হওয়ার ঠিক জাস্ট 5 মিনিট পরে, 5 মিনিট 1 সেকেন্ডে কতটা চেঞ্জ হলো গাঢ়ত্ব সেটা যদি মাপি তখন সেটাকে বলা হয় তাৎক্ষণিক বিক্রিয়া, আমরা তৎক্ষণাৎ যেটা মাপছি। হ্যাঁ, সেটা কি, সেটাও হচ্ছে, যদি আমি আর এর সাপেক্ষে দেখি ডেল্টা আর বাই ডেল্টা টি, কিন্তু এখানে টি এর মানটা বলা হয় লিমিট টি টেন্ডস টু 0, মানে টি এর মানটা প্রায় 0-র কাছাকাছি যখন যাচ্ছে, টি এর মানটা খুব কম, মানে সময়ের যে পার্থক্যটা দেখছি আমি সেটা যখন খুব কম, প্রায় 0-র কাছাকাছি, তখন তাৎক্ষণিক বিক্রিয়া হারটা হচ্ছে ডেল্টা আর বাই মাইনাস, এখানেও মাইনাস অবশ্যই, মাইনাস ডেল্টা আর বাই ডেল্টা টি। আর যখন প্রোডাক্টের সাপেক্ষে মাপছি ডেল্টা পি বাই ডেল্টা টি, সেখানেও লিমিট টি টেন্স টু 0, মানে খুব অল্প সময়ে কতটা প্রোডাক্ট বাড়লো, কতটা বিক্রিয়াজাত পদার্থ বাড়লো, সেটাই হচ্ছে আমার তাৎক্ষণিক বিক্রিয়া হার। তাৎক্ষণিক বিক্রিয়া হারটা বেশি দরকারি গড় বিক্রিয়া হারের চেয়ে, কারণ গড় বিক্রিয়া হারে কি দেখছি দেখো, যত সময় যাচ্ছে তত কি হচ্ছে, বিক্রিয়ার হারটা তো কমবে। যখন সবচেয়ে বেশি বিকারক পদার্থ থাকবে তখন যত দ্রুত বিক্রিয়াটা হবে, বিকারক পদার্থ যত কমে যাবে বিক্রিয়ার হারটা তত কমবে। সুতরাং গড় দেখে কিন্তু কোনো একটা নির্দিষ্ট সময় ঠিক কী বিক্রিয়া হার চলছে আমরা বুঝতে পারবো না। আমরা এমনিতেই গড় বিক্রিয়া হার থেকে কি বুঝবো যে 5 মিনিট 1 সেকেন্ডেও যে বিক্রিয়া হার, 5 মিনিট 4 সেকেন্ডেও তাই হবে, 6 মিনিটেও সেই বিক্রিয়াটা একই দেখছি আমরা যখন গড় করছি। কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়া হারটা কি, আমরা কিন্তু এখানে আলাদা আলাদাভাবে আমি কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে গড় বিক্রিয়া হারটা পাচ্ছি না, কিন্তু তাৎক্ষণিক বিক্রিয়া হারে আমরা দেখবো কি, খুব 5 মিনিট 1 সেকেন্ডে যা বিক্রিয়া হার হচ্ছে দেখবো 5 মিনিট 6 সেকেন্ডেও একই দেখবো বিক্রিয়া হারটা হচ্ছে। বুঝেছো, মানে এত কম সময়ের গ্যাপ যে সেখানে বিক্রিয়া হারের খুব চেঞ্জ হয় না, কিন্তু আমি যখন অনেকটা টাইমের গ্যাপ দেখছি তখন কিন্তু বিক্রিয়া হারের চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ যত সময় যাচ্ছে তত কিন্তু বিক্রিয়া হার ক্রমশ কমে যাচ্ছে। সুতরাং গড় বিক্রিয়া হারের থেকে তাৎক্ষণিক বিক্রিয়া হারটা মোর প্র্যাকটিক্যাল, মানে এটাই বেশি দরকারি। ঠিক আছে, আচ্ছা এরপরে আসছি নতুন একটা জিনিস শিখবে, সে মানে নতুন আর একটা পাবে তোমরা, টার্ম পাবে দুটো। সেটা হচ্ছে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রম বা আণবিকতা। ক্রম আর আণবিকতা কাকে বলে? রাখতে হবে। ক্রম অ্যান্ড আণবিকতা। আচ্ছা, একটা যখন রাসায়নিক বিক্রিয়া চলে তখন রাসায়নিক বিক্রিয়াটা যে রাসায়নিক সমীকরণটা, সেই ধরো 2N2O, এক্ষুনি যেটা দেখেছি তার থেকে 2N2 আর O2 হচ্ছে, এই তো। এই রাসায়নিক বিক্রিয়াটা যে সমীকরণটা, এই সমীকরণটা দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে রাসায়নিক বিক্রিয়াটার হার, এই যে বিকারক পদার্থটা বা বিক্রিয়াজাত পদার্থগুলো এর গাঢ়ত্বের সঙ্গে ঠিক কিভাবে রিলেটেড, মানে কিভাবে ঠিক গাঢ়ত্বের সঙ্গে বাড়ছে বা কমছে। মানে এটা যদি পরীক্ষা করি আমরা, যখন এমনি রাসায়নিক বিক্রিয়াটা দেখে বুঝতে পারবো না, কিন্তু আমরা যখন রাসায়নিক বিক্রিয়াটা ল্যাবরেটরিতে করব, মানে পরীক্ষা করে যখন দেখলে আমরা দেখব কি, এখানে রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কি দেখছি, রাসায়নিক বিক্রিয়ার সমীকরণটা থেকে আমরা কি দেখছি, যে এখানে যে সামনে N2 ওর যে সহগটা আছে, সহগ কাকে বলে, এই যে নাম 2, যেটা সামনে যে সংখ্যাটা রয়েছে, এই সহগের 2 গাঢ়ত্ব, মানে 2 সহগে না, N2 ওর 2 সহগের উপরে নির্ভর করছে বিক্রিয়াটা। এটা আমরা রাসায়নিক সমীকরণ থেকে দেখছি, তাই তো। মানে 2N2O হলে তবে নাইট্রোজেন আর অক্সিজেন এরমভাবে উৎপন্ন হবে, একটা N2O থেকে ওরমভাবে হবে না সমিত সমীকরণ অনুসারে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন পরীক্ষা করে দেখব তখন দেখব কি, যে N2ওর গাঢ়ত্বের এই দ্বিঘাতের ওপরে কিন্তু নির্ভর করে না এই রাসায়নিক বিক্রিয়াটা। এই রাসায়নিক বিক্রিয়াটা কিন্তু নির্ভর করে N2O এর, N2ওর কনসেন্ট্রেশন, মানে গাঢ়ত্বটাকে এইভাবে লিখতে হয়, N2O ওরে 1 গাঢ়ত্বের উপরে নির্ভর করে। তার মানে একটা রাসায়নিক সমীকরণ দেখে কিন্তু কোনো একটা রাসায়নিক বিক্রিয়ার হারটা ঠিক বিকারকের
কত ঘাতের উপরে নির্ভর করছে সেটা আমরা রাসায়নিক সমীকরণ থেকে বুঝতে পারি না। কী থেকে বুঝতে পারি না, আমরা ল্যাবরেটরিতে বা কোনোভাবে পরীক্ষা করে আমাদের দেখতে হয় যে আসলে কিন্তু N2O কতটা গাঢ়ত্বের উপরে রাসায়নিক বিক্রিয়াটার হারটা নির্ভর করছে। তার মানে ক্রম কাকে বলছি না, পরীক্ষা ভিত্তিক ফলাফল অনুসারে কোনো রাসায়নিক বিক্রিয়ার হার বিকারক পদার্থের যত ঘাতের উপরে নির্ভর করে এটা নয়, এই যে ঘাতটার উপরে নির্ভর করছে সেটাকেই বলা হয় বিক্রিয়ার ক্রম। যেমন ধরো এখানে যেটা দেখালাম যে 2N2 = 2N2 + O2 হচ্ছে, কিন্তু এটা এক ক্রমের বিক্রিয়া। আমরা পরীক্ষা করে দেখেছি যে 2 ক্রমের নয়। আবার দেখো আরেকটা রাসায়নিক বিক্রিয়া দেখাচ্ছি। ধরো ক্লোরোফর্ম CH_Cl3, এর সঙ্গে ধরো ক্লোরিনের বিক্রিয়া হচ্ছে। এই বিক্রিয়াটা কি হচ্ছে, CCl4 মানে কার্বন টেট্রাক্লোরাইড হচ্ছে, তার সঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হচ্ছে। এই বিক্রিয়াটাতে কি দেখছি, ক্লোরোফর্মের এক ঘাত, ক্লোরিনের এক ঘাত রয়েছে, সহগটা এক, এটা এক রয়েছে। কিন্তু এটা আমরা এই সমীকরণটা অনুসারে দেখলে কি মনে হচ্ছে, এর ক্রম হচ্ছে 1 + 1 2 হওয়ার কথা, তাই তো? কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায়, পরীক্ষা করে কিন্তু দেখা যায় যে ক্লোরোফর্মের এক ঘাতের উপর নির্ভর করে, ঠিক কথাই, কিন্তু ক্লোরিনের হাফ ঘাতের উপর নির্ভর করে। ক্লোরিনের গাঢ়ত্বের অর্ধেক ঘাতের উপর নির্ভরশীল। তার মানে বিক্রিয়া হারটা এই বিক্রিয়া হারটা কিসের সঙ্গে সমানুপাতিক হচ্ছে, সমান কি না, ক্লোরোফর্ম CH_Cl3 এর এক ঘাতের সঙ্গে আর ক্লোরিনের হাফ ঘাতের সঙ্গে। এবার এই দুটো যোগফল কত, তাহলে হার, এটা যখন একটা মানে প্রপোর্শনাল দেওয়া হয়, তাহলে হার সমান একটা কে গুণ হয়, তো যখন ইকুয়াল করতে হয়, যখন সমানুপাতিক থেকে যখন সমান করা হয়, তখন একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, K × CH_Cl3 এক ঘাত, ক্লোরিনের হাফ ঘাত। তার মানে এই বিক্রিয়াটার ক্রম সমান 1 + ½ = 3/2, তাই তো? ভগ্নাংশ ক্রম হচ্ছে এখানে যেমন কি এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি না, রেট বা হারটা, হার সমান K × N2O এক ঘাতের উপরে, তাহলে ক্রম সেজন্য 1। এখানে তাহলে ক্রম কত, 3/2। আবার দেখো হাইড্রোজেনের সঙ্গে যখন ক্লোরিনের বিক্রিয়া হয়, আমরা জানি যে সূর্যালোকের উপস্থিতি ছাড়া এই বিক্রিয়াটা হয় না। এই যে 2HCl হচ্ছে, এখানেও কি মনে হচ্ছে তোমার, বিক্রিয়াটা রাসায়নিক সমীকরণ দেখে মনে হচ্ছে যে এটার এক ঘাত, এটার এক ঘাত, মানে এটা দ্বিঘাত, মানে দ্বিক্রম বিক্রিয়া মনে হচ্ছে, তাই তো? কিন্তু আমরা জানি যে হাইড্রোজেনের গাঢ়ত্বের উপরেও নির্ভর করে না বিক্রিয়াটা, ক্লোরিনের গাঢ়ত্বের উপরেও নির্ভর করে না, মানে হাইড্রোজেনের গাঢ়ত্ব 0, ক্লোরিনেরও গাঢ়ত্ব 0। বিক্রিয়ার হারটা দুজনেরই 0 গাঢ়ত্বের উপর নির্ভরশীল, তাহলে ক্রম কি হবে, 0 + 0 0। তার মানে 0 ক্রম বিক্রিয়াও হয়। এখানে দেখলাম 1 ক্রম বিক্রিয়া, এটা 3/2 ক্রম, এটা 0 ক্রম। তাহলে যে কোনো রাসায়নিক বিক্রিয়ার ক্রমটা 3 রকমই হতে পারে, মানে ভগ্নাংশ ক্রমও হতে পারে, 0 ক্রমও হতে পারে, আবার একটা কোনো পূর্ণ সংখ্যাও হতে পারে, 1 ক্রম বা দ্বিক্রম হতে পারে। এটা গেল একটা রাসায়নিক বিক্রিয়ার ক্রম। কেমন? এরপরে আসছে কি, যে আণবিকতা, যেটা বললাম। আণবিকতা হচ্ছে কি, যে আণবিকতার কিন্তু একটা রাসায়নিক বিক্রিয়ার যে সমীকরণ, সেই সমীকরণে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া ঘটছে, ধরো PCl5 থেকে PCl3 + Cl2 হচ্ছে। এইখানে PCl5 এর এক গাঢ়ত্বের উপরে, মানে সহগ এক, এই একের উপরেই নির্ভর করছে রাসায়নিক বিক্রিয়াটা, সেজন্য এই বিক্রিয়াটার আণবিকতা হচ্ছে 1। এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়াটার কিসের ওপরে, জাস্ট সমীকরণ দেখেই আমরা বুঝে গেলাম যে এর আণবিকতা কী। এখানে কিন্তু পরীক্ষা ভিত্তিক নয়। যদি কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যদি একটা স্টেপেই ঘটে, তখন তাহলে সেই স্টেপটাতে যটা অণু বা পরমাণু বা আয়ন থাকবে, সেটাই হচ্ছে তার আণবিকতা, ঠিক আছে? আবার ধরো 2HI = H2 + I2। এখানে আমরা কি দেখছি, এটাও একটা স্টেপেই ঘটে। এখানে কি দেখছি, দুটো অণু, হাইড্রোক্লোরিক অ্যাসিডের দুটো অণু অংশগ্রহণ করেছে, সুতরাং এই বিক্রিয়াটার আণবিকতা হচ্ছে 2, যেগুলো একটা স্টেপে ঘটে। কিন্তু যদি
একাধিক স্টেপে যদি একটা রাসায়নিক বিক্রিয়া হয়, যেমন ধরো হাইড্রোজেন পারঅক্সাইড 2H2O2, এটা থেকে 2H2O প্লাস O2 হয়। এটা মানে এটা অ্যাকচুয়ালি মানে এটা সম্পূর্ণ সমীকরণটা, কিন্তু এইটা কিন্তু সরাসরি এরকম বিক্রিয়াটা হয় না, এটা হয় অ্যাকচুয়ালি 3টে ধাপে। কিভাবে হচ্ছে? প্রথম ধাপটা, স্টেপ নাম্বার 1, প্রথম ধাপটাই হচ্ছে H2O2 থেকে H2O প্লাস O, এটা খুব ধীরে ধীরে ঘটে, কেমন? সেকেন্ড ধাপটায় H2O2 সঙ্গে এই অক্সিজেনটা আসে, এসে H2O প্লাস O2 হয়। এটা মোট রিয়াকশান, এটা মানে এই স্টেপটা দ্রুত তাড়াতাড়ি হয়, এটা ধীরে হয়। এই দুটো স্টেপে কিন্তু ওই রাসায়নিক বিক্রিয়াটা হচ্ছে যে 2H2O2 = 2H2 প্লাস O2। তো এই দুটো স্টেপের মধ্যে যে স্টেপটা ধীরে ধীরে ঘটে সেইটাই কিন্তু রাসায়নিক বিক্রিয়াটার হারটা নির্ভর করে, সেই স্টেপটার উপরে, মানে এই স্টেপটার উপরে রাসায়নিক বিক্রিয়ার হারটা নির্ভর করবে, যেটা ধীরে ধীরে ঘটছে। এটা তোমার মেকানিজমটা জানতে হবে, রিয়াকশানটার মেকানিজমটাতে দেখছি আমি সহগটা 1 রয়েছে, যেটা ধীরে ঘটছে, সুতরাং এই রাসায়নিক বিক্রিয়াটার আণবিকতা হচ্ছে 1। যদিও রাসায়নিক বিক্রিয়াটা আমরা কি দেখছি 2H2O2 হলেও কিন্তু ওখানে আণবিকতাটা কিন্তু 2 নয়, আণবিকতা 1। এটাই হচ্ছে আণবিকতা আর এর পার্থক্য। মানে এখানে আমরা রাসায়নিক বিক্রিয়াটা যে মানে পরীক্ষাভিত্তিক ফলাফল নয় আণবিকতাটা, এটা হচ্ছে জাস্ট আমরা মেকানিজমটা জানতে হবে। যদি এক ধাপ বিক্রিয়া হয় তাহলে যে কটা অণু বা পরমাণু বা আয়ন অংশগ্রহণ করেছে আমরা বিক্রিয়াটা থেকে দেখছি, রাসায়নিক সমীকরণটা দেখছি, সেটাই হচ্ছে আণবিকতা। আর যদি একাধিক ধাপে হয় তাহলে যেটা ধীর ধাপ, মানে যেটা খুব আস্তে সবচেয়ে যেটা আস্তে আস্তে ঘটছে যে যেই ধাপটা, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়াটা হারটা প্রকাশ করবে, সেই ধাপটা। আর সেটাই হচ্ছে তার আণবিকতাটা, মানে সেই ধাপে যটা অণু বা পরমাণু বা আয়ন অংশগ্রহণ করেছে সেটাই হচ্ছে তার আণবিকতা। ঠিক আছে, এটাই তাহলে আণবিকতা আর ক্রমের মধ্যে পার্থক্য। আর একটা পার্থক্য কি দেখছি না, আণবিকতায় কিন্তু আয়ন বা পরমাণু বা অণু যেহেতু হচ্ছে সেই জন্য সবসময় পূর্ণ সংখ্যায় হচ্ছে, কিন্তু ক্রমে আমরা দেখছি যে আসলে যেটা ঘটছে সেটা মানে পরীক্ষাভিত্তিক ফলাফল অনুসারে সেটা শূন্যও হতে পারে, ভগ্নাংশও হতে পারে, পূর্ণ সংখ্যাও হতে পারে। ঠিক আছে, এবারে একটা রাসায়নিক বিক্রিয়ার হার ধ্রুবক, যেটা কে আমরা পাচ্ছি, ধরো যদি শূন্য ক্রম বিক্রিয়া হয় তাহলে হার ধ্রুবক কি হয়? যদি শূন্য ক্রম বিক্রিয়া হয় তাহলে হার ধ্রুবকটা কি হবে? K0, K0 একক। আমরা কি দেখছি? বিক্রিয়ার মানে হচ্ছে কি, রিঅ্যাক্ট্যান্ট বা প্রোডাক্টের যে dA/dt যদি হয়, এটার যা কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্বটাকে আমরা কিসে প্রকাশ করছি? মোল পার লিটার। আর টিটা যদি সেকেন্ডে হয় তাহলে সেকেন্ড ইনভার্স পার সেকেন্ড, তাই তো? তাহলে যদি 0 হয়, যদি K0 একক, মানে আমরা অ্যাকচুয়ালি এর এককটা কী হয়? বিক্রিয়া হারের একক, K সমান কী পাচ্ছি বলো? আমরা একটা রাসায়নিক বিক্রিয়া যখন করছি, ধর আচ্ছা আমি আমি পুরো দেখাচ্ছি, A+B থেকে ধরো প্রোডাক্ট পি হচ্ছে, মানে A+B হচ্ছে আমার মানে A হচ্ছে একটা বিকারক, B একটা বিকারক, তার থেকে আমার বিক্রিয়াজাতক পদার্থ পি উৎপন্ন হচ্ছে। তাহলে আমার বিক্রিয়ার হার সমীকরণটা কি হবে? হার সমীকরণ আর সমান কে, যদি ধরো এর যদি এক্স গারত্বের উপর নির্ভরশীল হয়, বি এর যদি ওয়াই গারত্বের উপর নির্ভরশীল হয়। আমরা তো সেটা এর সহগ দেখে বুঝতে পারবো না, আমরা পরীক্ষা করে দেখেছি যে এর এক্স ঘাতের উপর নির্ভর করছে আর বি এর ওয়াই ঘাতের উপর নির্ভর করছে। তার মানে কি, বিক্রিয়াটার ক্রম কত হবে তাহলে? এক্স প্লাস ওয়াই, এটাই হচ্ছে ক্রম। কেমন? তাহলে কে যদি বিক্রিয়াটার হার ধ্রুবক হয়
তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কে সমান, এটা থেকে কি পাচ্ছি, কে সমান কে ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই এর কনসেন্ট্রেশন ইন্টু বি এর কনসেন্ট্রেশনের ঘাত, তাই তো? তাহলে কে এর একক কি হবে, এইটার একক মানে আর এর একক ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার এক্স এর একক, তাই তো? এবার আর এর একক মানে কি, আর এর একক আমরা কি পাচ্ছি, মোল পার লিটার পার সেকেন্ড, আর এর একক, তাই তো? মানে দাঁড়াচ্ছে কি, মোল পার লিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই এটা মোল পার লিটার ইন্টু মোল পার লিটার, কিন্তু টু দি পাওয়ার এক্স, এটা টু দি পাওয়ার ওয়াই, ঠিক আছে? যখন গাঢ়ত্বের একক যখন মোল পার লিটার, এটাও গাঢ়ত্ব, এ মানে তো গাঢ়ত্ব, এর গাঢ়ত্ব আর বির গাঢ়ত্ব, ঠিক আছে? তাহলে তার থেকে কি পাচ্ছি, সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই মোল পার লিটার টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? তাহলে তার থেকে আবার কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান যদি এন হয়, আমি ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এন, ধরে নিই, এখান থেকে পাচ্ছি মোল পার লিটার সেকেন্ড ইনভার্স ডিভাইডেড বাই মোল পার লিটার এক্স প্লাস ওয়াই, মানে হচ্ছে ধরে নিচ্ছি এন, এনটাই এক্স প্লাস ওয়াই তো ক্রম, তো ধরে নিচ্ছি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম, এটাই হচ্ছে ক্রমটা, রাসায়নিক বিক্রিয়াটার ক্রম, কেমন? তাহলে দাঁড়াচ্ছে কি বলতো, তাহলে কে এর এককটা কি দাঁড়াচ্ছে অ্যাকচুয়ালি, মোল পার লিটার টু দি পাওয়ার ওয়ান, আর তলায় মোল পার লিটার টু দি পাওয়ার এন, তাহলে দাঁড়াচ্ছে কি, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন, এটা ওয়ান, আর এটা এনটা নিচে মানে কি মাইনাস, তো ওপরে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার মাইনাস ওয়ান লিটার টু দি পাওয়ার এন, তাহলে মাইনাস ওয়ান মাইনাস এন মানে কি দাঁড়াচ্ছে, এন মাইনাস, এই মাইনাস এনটা ওপরে গেলে প্লাস হয়ে যাবে, তাই তো? মাইনাস এন, তো এটা মোল টু দি পাওয়ার এন, এটা আর এটা মোল লিটার টু দি পাওয়ার মাইনাস এন, তো তা লিটার টু দি পাওয়ার মাইনাস এন আর লিটার টু দি পাওয়ার মাইনাস এনটা ওপরে যখন যাচ্ছে তখন প্লাস এন হয়ে যাচ্ছে, আর এটা মাইনাস ওয়ান আছেই, তাই লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, সেকেন্ড ইনভার্স যেমন আছে সেকেন্ড ইনভার্স, এটাই হচ্ছে কে এর একক, ঠিক আছে? তাহলে আমরা কি পেলাম, কে এর এককটা কি পেলাম, তাহলে কে এর একক কি পাচ্ছি, মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন লিটার টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স, এটা হচ্ছে আমার কে এর একক। এবার যখন এন ইকুয়ালস টু যখন জিরো, মানে শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, শূন্যক্রমের ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, কে এর একক মোল টু দি পাওয়ার ওয়ান মাইনাস জিরো লিটার টু দি পাওয়ার জিরো মাইনাস ওয়ান সেকেন্ড ইনভার্স, মানে মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, ঠিক আছে? যখন ক্রমটা যখন জিরো, ক্রম যখন এক, এন সমান যখন ওয়ান, তখন তাহলে কে কি হচ্ছে,
1 minus 1 liter 1 minus 1 সেকেন্ড ইনভার্স। 1 minus 1 মানে 0 হয়ে যাচ্ছে, মোল টু দি পাওয়ার 0 লিটার টু দি পাওয়ার 0 সেকেন্ড ইনভার্স। সামথিং টু দি পাওয়ার 0 মানে সবসময় 1, 1 ইন্টু 1 সেকেন্ড ইনভার্স। মানে অ্যাকচুয়ালি তাহলে কে এর একক প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট সেকেন্ড ইনভার্স, মানে মোল পার লিটারের উপর, মানে গাঢ়ত্বের ওপর কোনোভাবে নির্ভর করে না প্রথম ক্রম বিক্রিয়া। এটা একটা ইম্পর্টেন্ট কথা, ঠিক আছে? তাহলে দ্বিতীয় ক্রম যদি হয় বিক্রিয়াটা, তখন কে এর একক কী হবে? মোল টু দি পাওয়ার 1 minus 2 লিটার টু দি পাওয়ার 2 minus 1 সেকেন্ড ইনভার্স, মানে লিটার পার মোল, এটা -1 পার সেকেন্ড। তাহলে বোঝা গেল তো কিভাবে আমরা কে এর এককটা পাইব ক্রম অনুসারে, ঠিক আছে? এটা গেল তাহলে কে এর একক। এরপরে আমরা বিভিন্ন বিক্রিয়া যে পাচ্ছি, প্রথম ক্রম, দ্বিতীয় ক্রম বা শূন্য ক্রম বা যে কোনো বিক্রিয়া, এর গাণিতিক রূপটা কিভাবে পাবো? দুরকম গাণিতিক রূপ, একটা হচ্ছে অন্তর্কলিত রূপ আর একটা হচ্ছে সমাকলিত রূপ। ডিফারেন্সিয়াল রূপ আর ইন্টিগ্রেশন করে যে রূপটা পাচ্ছি, ইন্টিগ্রাল রূপ। ধরো একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, অন্তর্কলিত রূপটা আগে বার করছি। এ থেকে বি হচ্ছে। তোমাদের সিলেবাসে শুধুমাত্র প্রথম ক্রম বিক্রিয়া আর শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে রয়েছে, সুতরাং ওই দুটোই আমি দেখাবো। ধরো যখন বিক্রিয়াটা যখন শুরু হচ্ছে, যখন টি টাইমটা যখন 0, তখন বিকারকের গাঢ়ত্ব এ, তখন তো বিক্রিয়াজাত পদার্থ কিছু নেই, মানে গাঢ়ত্ব 0। এবার তখন কি হচ্ছে তাহলে? -dA/dt, বিকারকের সাপেক্ষে বলে -dA/dt প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন, এর কনসেন্ট্রেশনের এক ঘাতের উপর নির্ভর করছে, বা যদি বি এর সাপেক্ষে ধরি তখন মাইনাস না এসে কি হবে? প্লাস হবে dB/dt ঠিক আছে? এটা তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার হার সমীকরণের অন্তর্কলিত রূপটা। কেমন? এটা প্রথম ক্রম বিক্রিয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি? মানে একই dA/dt কি -dA/dt সমান, এখান থেকে কি পাচ্ছি? -dA/dt ইকুয়ালস টু k ইন্টু a টু দি পাওয়ার 1, আর অথবা dB/dt সমান k ইন্টু প্রথম ক্রম বিক্রিয়ার এটা। যদি শূন্য ক্রম বিক্রিয়া হয়, -dA/dt বলো কি হবে? না k ইন্টু 0 পাওয়ারের উপর নির্ভর করছে, ঠিক আছে? a ইন্টু 0 মানে কি? অ্যাকচুয়ালি k, মানে দাঁড়াচ্ছে -dA/dt ইকুয়ালস টু k, এটা হচ্ছে অন্তর্কলিত রূপ, আর অথবা dB/dt ইকুয়ালস টু k ইন্টু k টু দি পাওয়ার 0, মানে এখানেও ইকুয়ালস টু k। এই দুটোই হচ্ছে শূন্য ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অন্তর্কলিত রূপ। হলো? এরপরে আমরা পাচ্ছি সমাকলিত রূপ। দুটো রূপ হবে তো, দুটো রূপের সমাকলিত রূপ, মানে প্রথম ক্রম বিক্রিয়ার সমাকলিত রূপটা এবার বার করব। সমাকলিত রূপটা কি? এবার সমাকলিত রূপটা দেখছি। এই দুটোই কিন্তু তোমাদের আসে, এটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা থেকে 5 নম্বরের প্রশ্ন আসবে। প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এ থেকে বি হলো, একইভাবে টি যখন 0 তখন এর গাঢ়ত্ব এ, এটা 0। টি সময় পরে
এর গাঢ়ত্ব হচ্ছে, ধরো এটা ধরো এক্স পরিমাণ উৎপন্ন হয়েছে, তাহলে এ এর গাঢ়ত্ব হচ্ছে এ মাইনাস এক্স। ওকে, তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে টি সময় পরে আমি যদি বিক্রিয়াজাত মানে মাইনাসটাকে অ্যাভয়েড করার জন্য বলছি, বিক্রিয়াজাত পদার্থর ক্ষেত্রে যদি ধরি তাহলে ডিবি ডিটি সমান কে ওয়ান ইন্টু কে, বা বি মানে তো এখানে এক্স, টি সময় পরে, তাহলে ডিএক্স ডিটি ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু এ মাইনাস এক্স, বা dx by a minus x equals to k1 into dt। ঠিক আছে, বা যাদের অঙ্ক নেই তাদের এখানে একটু অসুবিধা হবে, তাদের খানিকটা মুখস্থর মতন করে নিতে হবে এই জায়গাটা, বুঝেছো? এবার এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, সমাকলন করি, তাহলে এই চিহ্ন দিতে হয় dx by a minus x equals to k1 into dt। এবারে সমাকলন, এটা সমাকলন করলে কি দাঁড়ায়, এটা এই স্টেপটা তোমায় মুখস্থ করতে হবে। এইটা সমাকলিত করে পাওয়া যায় মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়ালস টু কে ওয়ান ইন্টু টি প্লাস একটা কোনো কনস্ট্যান্ট সি। এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 দেখাচ্ছি। যখন আমি এবার সি এর মানটা তো আমায় বার করতে হবে, সেটা কি করে পাবো, যখন টি যখন জিরো, টি যদি জিরো হয়ে যায় তাহলে এটা এই পুরোটা তো জিরো হয়ে যাচ্ছে, টি জিরো হয়ে গেলে এক্সও জিরো হয়ে যাবে, মানে টাইম যখন জিরো তখন তো কোনো এক্স তো মানে কিছু তো উৎপন্নই হয়নি, তখন এক্স মানে জিরো, তাহলে টি যখন জিরো তখন এটাও জিরো, তখন এটা কি দাঁড়াবে মাইনাস ln a, এটা নেই, এটাও নেই, সমান সি। তাহলে সি এর যখন টি জিরো তখন এক্সও জিরো, ফলে এটা পাচ্ছি, তাহলে সি এর ভ্যালুটা আমি পেলাম মাইনাস ln a। এবার 1 নম্বর সমীকরণে তাহলে সি এর মানটা বসিয়ে কি পাচ্ছি, মাইনাস ln a মাইনাস এক্স ইকুয়ালস টু কে ওয়ান টি প্লাস, এই ভ্যালুটা বসাবো সি এর জায়গায়, মাইনাস হয়ে যাবে প্লাসে মাইনাসে, দিয়ে মাইনাস ln a। ওকে, তাহলে দাঁড়াচ্ছে কি, এবার দেখো এই ln এরটা মাইনাসটাকে আমি এদিকে নিয়ে আসছি, or ln a মাইনাস ln a মাইনাস এক্স সমান কে ওয়ান ইন্টু টি। ঠিক আছে, বা মাইনাসটা নিচে চলে যায়, কেমন, তাহলে ln, এটা প্লাস আছে ওই জন্য উপরে রইল, মাইনাস আছে নিচে এলো, ইকুয়ালস টু কে ওয়ান টি। তাহলে ln a বাই a মাইনাস এক্স সমান টি পাচ্ছি। ঠিক আছে, বা তোমরা লগ টার্মটা তো পড়েছো 9-10-এ, ln কে লগ করতে গেলে তার সঙ্গে 2.303 দিয়ে গুণ করতে হয়, তাহলে এখানে 2.303 log a by a minus x equals to k1 t। বা এখান থেকে কি পাচ্ছি, k1 এর ভ্যালু তাহলে কি পাচ্ছি, k1 equals to 2.303 by t তলায় চলে আসছে t log a by a minus x। এইটাই হচ্ছে একটা প্রথম ক্রম বিক্রিয়ার একটা সমাকলিত রূপ। আবার দেখো এই প্রথম ক্রম বিক্রিয়াটার এই যে এইখান থেকে আমি যদি আবার আসি ln a by a minus x, মানে এই স্টেপটা a by a minus x is equal to k1t, এখান থেকে পাচ্ছি, এটা আমি যদি উল্টে নিই মানে a minus xটাকে যদি ওপরে তুলি তাহলে এটা মাইনাস সামনে আসবে, মাইনাস k1t। এবার lnটাকে যদি আমি তুলে দিই তাহলে এইটা এর মাথায় চলে যাবে এক্সপোনেনশিয়াল, বা মানে a minus x by a equals to e to the power minus k1 t।
এবার এটা মানে 1 মাইনাস এক্স বাই এ করতে পারি আমি। ঠিক আছে, এর থেকে কি পাচ্ছি না এক্স বাই এ ইকুয়ালস টু 1 মাইনাস, এটা এদিকে যাচ্ছে, এটা এদিকে আসছে, ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি, হলো তো? বা এক্স ইকুয়ালস টু এ ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি। এখান থেকে দেখো আমরা কি পাচ্ছি তাহলে, এক্স বাই এ মানে যখন এখান থেকে ধরো এক্স বাই, আবার আমি এই স্টেপটা আবার লিখছি, এক্স বাই এ ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি। এক্স যখন এ মানে যখন রাসায়নিক বিক্রিয়াটা সম্পূর্ণ হয়ে যাচ্ছে, মানে বিক্রিয়াজাত পদার্থটা বিক্রিয়ক পদার্থের সমান, মানে বিক্রিয়ক পদার্থটা পুরোপুরি বিক্রিয়াজাত পদার্থে যখন রূপান্তরিত হয়েছে তখন এক্স ইকুয়ালস টু তো এ, তখন আমার তাহলে এই রাসায়নিক সমীকরণটাতে থাকে, আমি তখন তাহলে কি পাচ্ছি, এক্স মানে এ হয়ে যাচ্ছে, মানে এ বাই এ ইকুয়ালস টু 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি, 1 বাই 1 মানে 1। এবার এটাকে যদি আমি এদিকে আনি, মানে ই টু দি পাওয়ার মাইনাস কে টি সমান কি দাঁড়াচ্ছে, 0, এটা এদিকে এলো, এটা এদিকে এলো, অর ই টু দি পাওয়ার মাইনাস কে টি ইকুয়ালস টু